গল্পের আসবে অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ রয়েছে এর অষ্টাদশতম পর্ব। ছেলের বউ যেমনই হোক, নাতি বড় জিনিস। বংশধর, সর্বেশ্বর, নারীতে নারীতে বাঁধন। ছেলে দুটো আসা অবধি এলোকেশে যেন উথলে বেড়াচ্ছেন। অবশ্যই সঙ্গে সঙ্গে বউয়ের নিন্দেরও বিরাম নেই। যে ছোট লোকের যেটি তাকে এই পরম বস্তু থেকে বঞ্চিত করে রেখেছে, তার যে কখনো ভালো হবে না, এই বিষয়ে শেষ রায় দিয়ে এলোকেশী নাতিদের যত্নে তৎপর হয়ে বেড়াচ্ছেন। কারণ এবার ওরা একা এসেছে। কোনোবার পুজোয় আসে, বাপের সঙ্গে 3-4 দিন মাত্র থাকে, বিশেষ হাতে পান না। না, সত্য আর আসেনি। এলোকেশী আর তার মুখ দেখতে চান না, সেটা বড় গলায় জানিয়ে দিয়েছেন। ছেলেদের পৈতে দিয়ে গেছে ভিটে এসে, তাও নবকুমার একা। দুই ছেলের একসঙ্গে মাথা মুড়িয়ে দিয়েছে। কৃপণ স্বভাব নীলাম্বরের বাড়িতে সমারোহময় কাজের ধরনও নেই। নবকুমার শেখেনি। আর সত্য, তার যদি বা কোনো স্বাদ থেকেও থাকে, এলোকেশের কথা ভেবে সে তুলে রেখেছে সমারোহ করতে গেলেই তো তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই বরং কদিন ঝিকে রাত্রিরে থাকতে বললে বেশ থাকতে পারবে সত্য, তাই থেকেছে। ভারী তো মনীষী সাধন সরল। তুরু খোকা ছাড়া পোশাক নামে যাদের আজ পর্যন্ত কেউ ডাকেনি, বড্ড একেবারে খাইয়ে তবু তাদের জন্য পুকুর জাল ফেলা হচ্ছে, টাটকা চিড়ে কোটানো হচ্ছে, পিঠে পায়েস নাড়ু পাটিসপটা গোকুল পিঠে ক্ষীর তক্তি ইত্যাদি করে যত রকম জানা আছে এলোকেশের, একটু ভুল বলা হলে যত রকম বানাতে জানা আছে সুদূর, সব চলছে এক ধার থেকে। নাকে নল ছেঁচে যাচ্ছে সুদূর। নীলাম্বর অবশ্য এক আধবার বলছেন, ওরে, তোদের পেট টেট ভালো আছে তো? দেখিস দিনকাল ভালো নয়, শেষে আবার কলকাতায় ফিরলে তোদের মা না বলে ঠাকুরমার কাছে আদর খেয়ে পেটের রোগ ধরিয়ে এনেছে। কিন্তু এলোকেশে সে কথায় কর্ণপাত মাত্র করছেন না। নাতিদের অসুখ এবং বউয়ের কথা শোনানো সম্পর্কে তার মনে লেশমাত্র ভয় আছে বলে মনে হচ্ছে না। বরং ঝঙ্কার দিয়ে বলে উঠছেন, তুমি থামতো, অসুখী বা হতে যাবে কেন? বালাই ষাট, আমি কি পচা পাস্ত খাওয়াচ্ছি তাদের? অসুখ যদি হয়তো বলতে হবে যে ওদের গর্ভধারণের গুণেই হয়েছে। শহরে গিয়ে শহরে চাল ধরেছেন, ছেলে দুটোকে আতপেটা খাইয়ে খাইয়ে পেট মেরে রেখেছেন। সারাদিন মানে একবার বই দুইবার ভাত নয়। আর নবুকে আমি আমি 3বার করে ভাত দিতাম। সকালবেলা কি খাচ্ছে ছেলেরা? না গজা জিলিপি তিলকুট। দোকান ফেনা ভাত দিতে হাতে পোকা পড়ে। স্কুল থেকে এসে খাবার কি? না পরোটা। খিদের সময় ময়দা। দেখলে চোখ ফেটে জল আসে না ছেলেদের? নবু আমার একদিন যদি স্কুল থেকে এসে মাছ ভাতের বদলে অন্য কিছু দেখেছে তো ছুঁড়ে ফেলে দিয়ে কেঁদেছে। শুধু এক আধবার বলতে চেষ্টা করেছিল, তা নবু ছেলেদেরও যে কান্না আসে তা বলেছে ওরা তোমাকে? এলোকেশে সে কথাও উড়িয়েছেন। বলেছেন, বলবে আর কোন সাহসে? যে খান্ডারণী মা, ভয় তার বিপক্ষে কথা বলতে পারে? বড়টাকে খুঁচিয়ে খুঁচিয়ে যদি বা দু একটা পেটের কথা টেনে বার করছি, ছোটটা একেবারে তুখর পাকা, জানে কথা প্রকাশ পেয়ে গেলে মা আর আমার কাছে পাঠাবে না, তাই। আহা, প্রকাশেরই বা আছে কি? বউ তো আর বাসায় গিয়ে চুরি ডাকাতি করছে না। চুরি ডাকাতি না করুক, অনেক কাণ্ডই তো করছে। কোথাকার একটা অখেদ্য অবেদ্য ছুরিকে তো পুষছে, তাকে পয়সা খরচ করে স্কুলে দিয়েছে, বই খাতা কিনে দিচ্ছে, সে তো গেল। নিজে নাকি রোজ দুপুরে কোথায় গিয়ে মেয়ে পড়াচ্ছে, বিদ্যবতী লীলাবতী। বলি, চুরি ডাকাতির চেয়ে কমটাই বা কি হলো তাহলে? বাবার জন্মে শুনেছিস কেউ এ কথা? ভদ্দর ঘরে বউ যায় গুরু মশাইগিরি করতে? নীলাম্বর অবশ্য এই সংবাদে ছিটকে উঠেছিলেন। গাল দিয়ে নবকুমারের পিতৃ শ্রাদ্ধ ঘটিয়ে সংকল্প ঘোষণা করেছিলেন, নিজে গিয়ে খড়মপেটা করে ছেলে বউকে গায়ে ফিরিয়ে নিয়ে আসবেন। পরে সে সংকল্প ত্যাগ করেছেন। বলেছেন, না, গায়ে এনে আর দরকার নেই, যা যা যাবার তা তো গেছেই। ও বউয়ের হাতের ভাত তো আর খাচ্ছি না আমরা।
মিথ্যে আর ধরা বাঁধার দরকার কি? এ বরং বাইরে আছে, এখানে আনলেই তো পাড়া জানাজানি। ঘোমটা দিয়ে কোণে বসে থাকবার বউ যখন নয়, তখন চোখের আড়ালে থাকাই মঙ্গল। বরং ছেলে দুটোকে যদি হাত করতে পারো, সে চেষ্টা দেখো। আখেরে বুড়ো বুড়িকে দেখবার একটা তো চাই। এলোকে সে গলা খাটো করে মুচকি হেসে উত্তর দিয়েছিলেন, সে চেষ্টার কসুর করছি মনে করছো? মায়ের ওপর মন বিষ করে তোলবার জন্য মায়ের যত গুণাগুণ সবই ব্যক্ত করছি। তবে মায়াবিনী যে মহামন্তর জানা, ছেলেরা মাতৃভক্তিতে ডগমগ। মন্তর নইলে আমার নিজের পেটের ছেলেটা আমার পর হয়ে যায়। সাধন সরল অবশ্য ভেতরে এত কথা জানে না। তারা প্রাণ ভরে ছুটির আনন্দ উপভোগ করছে। কলকাতা ধরা বাঁধা জীবনের বাইরে এসে শৈশবের লীলাভূমি ফিরে পেয়ে মাঝে মাঝে সত্যি মায়ের উপর রাগ হচ্ছে তাদের। মার জেদের জন্যই যে কলকাতায় বাস, সেটা সবিস্তারে এবং স্বনিন্দেই শুনছে তো উঠতে বসতে। তবে শুধু ন্যায্য কথা কয়। অবশ্য মামির সামনে তত নয়, কারণ এলোকেশীর রঙ্গরঙ্গিনী মূর্তিকে সে বড় ডরায়। রাতের খাওয়ার সময় একলা পায় ভাইপোদের। এলোকেশী সন্ধ্যার মধ্যে বিছানা নেন, শুধু ভাত বেড়ে দিয়ে কাছে বসে গল্প করে। বলে, ঠাকুরমার কথায় তো মাকে দুষছিস। বলি, মা যাই টেনে হিচড়ে নিয়ে গেছিল, তাই না এই বয়সে এতটা পড়া করেছিস, ভালো ভালো করে পাশ করছিস। এখানে থাকলে হতো এসব? দেখছিস তো এখানে তোদের বয়সী ছেলেদের কেউ এরই মধ্যে পড়া ছেড়ে দিয়ে মাছ ধরছে আর তামাক খাচ্ছে। কেউ বা একটা ক্লাসে ৩-৪ বছর খসটাচ্ছে। না সভ্যতা না ভব্যতা। বামুনের ঘরের ছেলেটা আর চাষার ঘরের ছেলেটার তফাৎ বুঝবার উপায় নেই। সাধন ঠাকুরমার মুখের বচন ছেড়ে বলে, তা এত এত দিন, এত এত যুগ ধরে লোকে তা দেশগাই থেকেছে, তারা কি আর মানুষ নয়? মায়ের বাবাও তো পাড়াগাঁয়ের ছেলে। তোদের দাদামশাইয়ের কথা বলছিস, তার কথা বাদ দে, তিনি হলেন হাজারে একটা। তবে তিনি কি আর তোর এই ঠাকুরদার মতো বদ্ধ চলা? তিনি হলেন নদীর মতন। শুধু পাড়াগাঁয়ে কেন, শহর বাজারে তার অনেক দিন পর্যন্ত কেটেছে। তা হ্যাঁ রে, মামার বাড়ি যাস টাস না? না তো। যাস না? আমি বলি, এখন তোর মা স্বাধীন হয়েছে, হয়তো। হঠাৎ সরল ফট করে বলে বসে, মা আবার একলা একলা কি স্বাধীন হলো? আমাদের দেশেরই কেউ তো স্বাধীন নয়, ভারতবর্ষটাই তো পরাধীন। শুধু কথাটা চট করে অনুধাবন করতে পারে না, বলে, ভারতবর্ষটা কি বললি? পরাধীন পরাধীন, গোরা সাহেবরা রাজা নয়? শুধু বিস্ময়ে প্রশ্ন করে, ও মা, শোনো কথা, ওদের রাজ্যে ওরা রাজা হবে না? বাহ, ওদের রাজ্য কি করে হবে? ওরা কি আমাদের এদেশের লোক? তা ওরা তো রাজার জাত। তাছাড়া ওরা সমুদ্রের ওপার থেকে এসে তোদের কত ভালো করছে। ভালো করছে না হাতি, অনেক লোকসানি করেছে বরং। আর মা বলেন, যে যার নিজের দেশের মালিক হবে এই নিয়ম। যারা পরের দেশে এসে লোভ করে সেখানে শেকড় গেড়ে বসেছে, তাদের। শুধু অবাক হয়ে বলে, এইসব কথা বলে তোদের মা? তাহলে তো দেখছি মামি যা বলে মিথ্যে নয়, মাথারই দোষ। কিন্তু ওসব কথা বলতে নেই রে খোকা, সাহেবরাই তোদের বাপের অন্নদাতা। অন্নদাতা কথাটার সম্যক অর্থ বুঝতে না পেরে বোধ করে সরল উত্তর দেয় অন্য পথে। মা তো সাহেবদের নিন্দে করেন না, শুধু বলেন সব ছেলেরই মনে এই চিন্তা নিয়ে মানুষ হওয়া দরকার। পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তা দেশটাই যাদের পরাধীন, তার আর মাথা উঁচু করবে কি করে? শুধু হতাশ নিঃশ্বাস ফেলে বলে, কি জানি বাবা, ওসব কথার মর্ম বুঝি না। তোর মায়ের চিরদিনই চোটপাট কথা, উদ্ভুটে বিদঘুটে চিন্তা। এত দেশ থাকতে কিনা সাহেব বাঙালি নিয়ে মাথা ঘামানো। কে রাজা কে প্রজা তার ভাবনা। আজন্ম পরাধীনতায় কাটল, স্বাধীনতা কাকে বলে তাই জানলাম না। তার মর্ম বুঝবো কি ছাই? মানুষ পরাধীন হয় তাই জানি, দেশের আবার স্বাধীন পরাধীন? যাকগে, মরুক গে ওসব কথা। তোর মা নাকি গুরু মশাইগিরি করতে যায় রে? সাধন সরল দুই ভাই একবার মুখ চাওয়াচাওয়ি করে, তারপর সরলই
সহসা সবেগে বলে ওঠে, তা বলো না দাদা, ভয়টা কি? মা তো বলেছেন লুকোচুরি মিথ্যে কথা, এর বাড়া পাপ নেই। তবে বাবাকে বলতে মানা, বাবা পাছে মাকে যেতে নিষেধ করে। নিষেধ করলে তো মুশকিল, অথচ মাস্টারমশাই বলেছেন। শুধু চোখ কুঁচকে বলে, মাস্টারমশাইকে? বাহ, মাস্টারমশাইকে জানো না? ভবতোষ বাবু, বাবাকে যিনি। বুঝেছি বুঝেছি, তা সে না ব্রহ্মজ্ঞানী হয়ে গেছে। সাধন ভয়ে ভয়ে মাথা কাত করে। তার সঙ্গে বউ কথা কয়? সাধন ততোধিক নম্রতায় আর একবার মাথা কাত করে। ব্রহ্মজ্ঞানী হয়ে যাবার পরও তোদের বাড়িতে আসে সে? না, বাড়িতে আসে না। সরল গম্ভীরে ভাবে বলে, বাবা তো তার মান রাখেনি, বাড়িতে ঢুকতে বারণ করেছেন। তাই মা বলেন, বেশ, আমি তার বাড়ি যাব। মাস্টারমশাই কত উপকারী। শুধু গালে হাত দিয়ে বলে, তোমার কথা শুনে আমি তাজ্জব হয়ে যাচ্ছি টুডু। ইচ্ছে হচ্ছে গিয়ে দেখে আসি তোদের মারা দুখানা হাত পা বেরিয়েছে কিনা। যা, ত্রিভুবনে কেউ শুনেনি সেই সব ঘটনা ঘটাচ্ছে সে। কিন্তু এও বলি, এককালে মাস্টার উপকার করেছে বলে এখন জাত ধর্ম নষ্ট করার পরও কি দরকার আছে তার কাছে যাবার? যে কথা মনে আনাও পাপ, হঠাৎ তেমনই একটা সন্দেহ দংশন করে ওঠে সদুকে। তাই এই প্রশ্ন। কিন্তু সাধন ততক্ষণে সদুত্তর দিয়েছে, পাঠশালা তো মাস্টার মশাই বানিয়েছে। বুড়ো বুড়ো গিন্নিরা অ আ ক খ শিখতে আসে। মাস্টার মশাই বলে, দিনভর গালগল্প করে, তাস খেলে আর কোদল করে, নয়তোবা ঘুমে নষ্ট করার চাইতে কত ভালো কাজ লেখাপড়া শেখা। তাই সর্বমঙ্গলার তলায় দুপুরবেলা ওই পাঠশালা খুলে দিয়েছে। তোমাদের মতন বড়রাও পড়তে আসে। শুধু একটা নিঃশ্বাস ফেলে বলে, এ জন্মে যদি কখনো মরি, তবে আবার তোদের ওই কলকাতায় জন্মাবো, আর তোর মার স্কুলে পড়ব। তা এখনই তো পড়তে পারো। পারবো সে একেবারে যখন চিতায় শোবো। নে, ভাত করা যে পাতে পড়েই আছে। খাচ্ছি, বাবা রাত দিন যা খাচ্ছি আর পেটে ধরছে না। তবে থাক, জোর করে খাসনি। সাধন শুধু সে হঠাৎ স্থির হয়ে যাওয়া মুখটার দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে আসতে বলে, পিসি, তুমি চলো না আমাদের সঙ্গে। আমি? শুধু হঠাৎ চড়ে উঠে বলে, আমি কলকাতায় যাই আর এই বুড়ো বুড়ি দুটো না খেয়ে মরুক? আহা, চিরকাল কি, 2-1 দিনের জন্য বেড়াতে। থাক বাবা, তুই যেতে বললি এই ঢের। বেড়াতে আর এই জন্মে কোথাও যাচ্ছি না। যাব তো চিরকালের মতন সেই যমরাজের বাড়িতে। তবে বড় হয়েছিস তুই, চুপি চুপি একটা যদি কাজ করতে পারিস, কাউকে কিন্তু বলতে পাবি না। যে বলবে সে আমার মরা মুখ দেখবে। আহা, কি কাজ তাই বলো না। বলছি, তোদের ওই বাগবাজারেই, তাই বলছি। ওখানে একটা বাসার ঠিকানা, একখানা চিঠি দেব, পৌঁছে দিতে পারবি? সাধন মহোৎসাহে বলে, কেন পারবো না, কত নম্বর বলো? লেখা আছে, দেব। কিন্তু শোন, কেউ যেন না জানতে পারে। জানতে না পারে? কেন বলো তো পিসি? পরে বলবো। হারিয়ে যাওয়ার সত্য যখন ফিরল, তখন সন্ধে হয় হয়। একটা ভাড়াটে ঘোড়ার গাড়ি থেকে নামল সত্য, সঙ্গে একটি গিন্নি বান্নি বিধবা। তুমি একটু দাঁড়াও বাছা, গাড়োয়ানকে আগে বিদেয় করি, বলে সত্য ভেতরে ঢুকে আসে। সুহাস তখন এ জানালা ও জানালা করে ছটফটিয়ে বেড়াচ্ছে। নবকুমার নিতাইয়ের বাড়ি থেকে ফেরেনি। সত্যকে দেখেই সুহাস প্রায় চেঁচিয়ে ওঠে, পিসিমা। সেই স্বরে অভিযোগ। সত্য ব্যস্ত কণ্ঠে বলে, হবে, জবাবদিহি হবে। এখন গঙ্গাজলে হাত ধুয়ে আমার এই হাত বাক্স থেকে 4 আনা পয়সা বার কর দে দেখি। গাড়ির কাপড়ে আর বাক্সটা ছোবো না। আঁচলের গিট খুলে চাবিটা ফেলে দেয় সত্য সুহাসের সামনে। সুহাস স্বল্পভাষিনী, নিহাত অস্থির হয়ে চেঁচিয়ে উঠেছিল। আর কথা বলে না, নিঃশব্দে আদেশ পালন করে। শুধু অলক্ষ্যে বারবার দেখে নেয় সত্যকে, রহস্যময়ী সত্যকে। গাড়ির ভাড়া দিয়ে গাড়োয়ানকে বিদায় করে সত্য সে মেয়ে মানুষটিকে বলে, নাও বসো, হাতে মুখে একটু জল দাও, একটু মিষ্টি মুখ করো, তবে যেও। মেয়ে মানুষটি হৃষ্ট চিত্তে বলে, আবার মিষ্টি কেন মা?
তোমার ঘরদোর দেখলাম, চিনে গেলাম, এই ঢের। তোমার মিষ্টি কথাই মিষ্টি মা শুনলে শরীর শীতল হয়। তা হোক, তুমি আমার জন্য এতটি করলে, একটু মিষ্টি জল না খাইয়ে ছাড়ব না। বলে সত্য ফট করে গায়ে সিল্কের চাদরটা রেখে কলের ঘরে ঢুকে কাপড়টা সেমিজটা কেচে ফেলে ভিজে কাপড়েই ভাড়ার দিকে দুটো নারকেল নাড়ু বার করে এক ঘটি জল দিয়ে খেতে দেয়। মেয়ে মানুষটি বিদায় নিলে সত্য শুকনো কাপড় পরে ঘরে এসে বসে সুহাসকে উদ্দেশ্য করে বলে, তারপর আমার নামে হুলিয়া বেরিয়ে গেছে বোধহয়। সুহাস অন্যদিকে ঘাড় ফিরিয়ে বলে, হুলিয়া আবার কি? পিসেমশাই অস্থির হয়ে বেরিয়ে গেলেন এই পর্যন্ত। এই একদিনই তোর পিসের কাছে আমার সব কীর্তি ফাঁস হয়ে গেল দেখছি। সত্য বলে, পাঠশালা খবরটা এ যাবৎ চেপে চুপে ছিলাম। সুহাস বোধ করি আজকের সুযোগে তার মনের সন্দেহটা প্রকাশ করে বসে। মুখ তুলে ঝপ করে বলে ফেলে, তা চাপাচাপাই কি ভালো? এদিকে তো তোমরা নিজেরাই বলো স্বামী মেয়ে মানুষের দেবতা। সত্যর মুখে আসছিল বলে, তোর যে দেখি স্বামী না হতেই স্বামী ভক্তি, কিন্তু সামলে নেয়। কে জানে মেয়েটার কপালে স্বামী আছে কিনা। নিরুপায় বুদ্ধিহীন মা তো কুমারী মেয়েকে বিধবা পরিচয় দিয়ে তার ভবিষ্যতে পায়ে কুরুল মেরে রেখে গেছে। এই রূপে ডালি মেয়ে, সভ্র, নম্র, লেখাপড়া কত চার, এই মেয়েকে যে স্বামী পেত সে তো ধন্য হতো। কিন্তু হয়তো দুঃখিনীর ভাগ্য দুঃখেই যাবে। তবু মনে স্থির করে রেখেছে সত্য, শেষ অবধি লড়বে মেয়েটার জন্য। তাই না ব্রহ্মজ্ঞানীদের সম্পর্কে উৎসুক সত্যর তাদের সঙ্গে চেনা জানার বাসনা। ব্রহ্মজ্ঞানীরা নাকি খুব উদার, বাল বিধবা মেয়ের বিয়েতে নিন্দেও নেই তাদের। সত্য প্রথমে ভেবেছিল সত্য ঘটনা প্রকাশ করে দেবে সুহাসের কাছে, কুমারী পরিচয় স্কুলে ভর্তি করিয়ে দেবে তাকে। কিন্তু ৭-৫ ভেবে সে ইচ্ছে স্থগিত রাখতে হয়েছে। প্রথম তো এত বড় আইবুড়ো মেয়ের কৈফিয়ত অনেক, জাত যাওয়ার প্রশ্ন আছে। তা সে হয়তো সত্য আর ন্যায় ভাষণের জোরে একরকম করে মানিয়ে নিত। গরিবের মেয়ের বিয়ে দিয়ে দিতে পারে না সমাজ, জাতটা নিয়ে নিতে পারে, এ তর্ক তুলত। কিন্তু বাধা অন্যদিকেও। এত বড় নিষ্ঠুর সত্য প্রকাশ হয়ে পড়লে মাকে কি ভাববে সুহাস? কোনো দিনই কি প্রাণ থেকে ক্ষমা করতে পারবে মাকে? যখন শুনবে কেবলমাত্র নিজের সুবিধার্থে মা তার কপালে দুর্ভাগ্যের ছাপ রেখে রেখে গেছে, আজন্মকাল খাওয়া পড়া থেকে বঞ্চিত করে রেখেছে, মাকে নিতান্ত ছোট হয়ে যাবে না তার চোখে? স্বার্থপরতায়, নির্মমতায় সে যে মরার উপর খাড়ার ঘা। আর যদি মাকে সে দেবীর আসনে বেদিতে বসিয়ে রেখে থাকে, বিশ্বাসের ভালোবাসার ভক্তির নর্চন না হয়, তাহলে হয়তোবা সত্যকেই সন্দেহ করে বসবে, ভাববে সত্যই এখন তার বিয়ের সুবিধে করতে। এইসব ৭-৫ ভেবেছে সত্য সুহাসের সম্পর্কে। ভেবেছে থাক, আর একটু জ্ঞান বুদ্ধি বাড়ুক, সত্যি মিথ্যে বোঝবার চোখ হোক, তখন দেখা যাবে। তাই এখন ওদিক দিয়ে না গিয়ে সত্য দোষ মেনে নেওয়ার ভঙ্গিতে বলে, স্বামী দেবতা এ কথা শুধু আমরা কেন, ত্রিজগতের সবাই বলে। কিন্তু দেবতার অসন্তোষ ঘটানোও তো দোষের রে। আমি পাঠশালা খুলে গুরু মশাইগিরি করছি শুনলে তোর পিষে অসন্তোষের পরাকাষ্ঠা করবে বইতো না। অনর্থক রাগিয়ে দিয়ে লাভ, তাকেই মনে যন্ত্রণা দেওয়া। আর না বুঝে সুঝে দুম করে যদি বারণ করে একটা দিব্যি দিলেসা দিয়ে বসে, তাতেও তো বিপদ। সুহাস একটু চুপ করে থেকে আস্তে আস্তে বলে, তা পিসেমশাই যাতে রাগ করতে পারেন সে কাজ তোমার না করাই উচিত। সত্য সুহাসের এই সৎ বিবেচনার কথায় খুশি হয়, তবে সত্য মনে মনে একটু হাসে, ভাবে তাই যদি উচিত হতো তুই কোথায় থাকতিস বাপু? এত কথা ভাববার মতো বুদ্ধি বা পেতিস কোথা থেকে? কম লড়ালড়ি করতে হয়েছে ওর সঙ্গে তোর জন্য। তোকে কাছে রাখা নিয়ে তো বটেই, তাছাড়া স্কুলে ভর্তি করা নিয়ে। সাহেবী স্কুলে পড়ালো মেয়েকে, সেই মেয়ের হাতের জল খাওয়া চলবে না এ বলেও নিবৃত্ত করতে চেয়েছে নবকুমার। তবু সত্য ব্যাপারটা ঘটিয়ে তুলেছে। মনে পড়ে গেল সত্য সে কথাটা এই উচিত অনুচিতের প্রসঙ্গে। মুখেও আসছিল, সামলে নিল, মৃদু হেসে বলল,
তুই তো দেখছি অনেক শিখে ফেলেছিস। হ্যাঁ, বলেছিস ঠিক, উচিত নয়। কিন্তু দেখ, সব নিয়ম সব ক্ষেত্রে খাটে না। কত স্বামী হরিনামে অসন্তুষ্ট হয়, হরিনাম শুনলে জ্বলে ওঠে। তা বলে তার স্ত্রী করবে না হরিনাম? তবে আবার তার কানের কাছে খোল পিটিয়ে নাম সংকীর্তন করাও ভালো নয়। আসল কথা, যে কাজটা করতে যাচ্ছ, আগে দেখবে সে কাজ ভালো কি মন্দ, সেই বিবেচনাটুকু রাখতে হবে। তারপর যতটা পারা যায় কাউকে না চটিয়ে সে কাজকে সামলে নিয়ে উদ্ধার করা। যারা পছন্দ করে না তাদেরকে অগ্রাহ্য করাও হলো না, কাজটাও হলো। সুহাসকে কি একেবারে বরর করে ফেলেছে সত্য? তাই তার কাছে এত কৈফিয়ত? অথবা সুহাসকে উপলক্ষ করে সত্য নিজের মনকেই কৈফিয়ত দিচ্ছে? স্বামীর সঙ্গে লুকোচুরি করতে ভেতরে ভেতরে যে সূক্ষ্ম বিবেকের পীড়ন অনুভব করে সে, এ কৈফিয়ত তার জন্য? সুহাস অবশ্য নিজেকে বড়ই ভাবে, পুরো একটা মানুষই ভাবে। তাই সত্যর কৈফিয়ত শুনেও আবার মতামত ব্যক্ত করতে সাহসী হয়। আর সত্যর কাছে আজ যাই হোক, সাহসী হতে বাধা নেই। তাই আসতে বলে, আমার তো মনে হয় হরি নামটা ভালো কাজ, সেটা বুঝিয়ে দিয়ে। সত্য হেসে ওঠে, বলে, কম বয়সে আমিও তোর মতো করে ভাবতাম সুহাস। সব কিছু নিয়ে লড়াই করতাম, তক্ক করে অপরকে বুঝিয়ে ছাড়বার চেষ্টা করতাম। কিন্তু এখন বয়সে বুদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে এটা বুঝেছি, অবিরত লড়াইয়ে কেবল শক্তি ক্ষয়। কাজের জন্য যে শক্তি থাকা দরকার, সেই শক্তির অনেকটা যদি তর্কে খরচ করে ফেলি, তবে কাজটায় যে ঝিমিয়ে যাব। তাই যাতে সাপও মরে লাঠিও না ভাঙে, সে পথই ধরি। তবে ওই যে বললাম, ক্ষেত্র বিশেষে, আর সেই বিশেষটা চিনবার চোখ চাই, বুঝলি? মেয়ে মানুষ কি মানুষ নয় বলে অনেক তর্ক করেছি, কিন্তু দেখছি ক্রমশ সেই তর্ক সমুদ্রে বালির বাঁধ। এই আমাদের পোড়া দেশে মেয়ে মানুষ হওয়ার অনেক জ্বালা, বুঝলি? একটা সৎ কাজ করতে যাও, তাও পায়ে পায়ে বাধা। মাস্টারমশাই বলেন, অন্নদানের চেয়েও বড় পুণ্য বিদ্যাদানে। মানুষে আর জন্তু জানোয়ারে যে তফাৎ, সে তো ওই বুদ্ধি থেকেই। নইলে প্রাণী মাত্রই তো খায়, ঘুমোয়, ছানা পারে, মানুষ থেকে কীটপতঙ্গ পর্যন্ত। তাই সে বিদ্যে বস্তুটা যার মধ্যে এতটুকু আছে, তার উচিত তার একজনকে সেই বিদ্যের ভাগ দেওয়া। এই জিনিস তো দানে কমে না, বরং বাড়ে। কিন্তু এসব কথা কজন বুঝতে চায় বল? চায় না। আগে ভাবতাম যা ঠিক তা সবাইকে বুঝিয়ে ছাড়ব, বুঝিয়ে সোজা করব। এখন বুঝতে শিখেছি যে সে চেষ্টা হচ্ছে হাত দিয়ে হাতি মাপা, আকাশের তারা গোনা। তার চেয়ে নিজের বিবেচনায় যা ঠিক বলে বুঝবো, করে যাব এক মনে। একদিন না একদিন বুঝবে লোকে ঠিক কি ভুল। যারা বিরক্ত হয়েছে, অপছন্দ করেছে, তারাই মেনে নেবে। অনেকগুলো কথা একসঙ্গে বলে সত্য একটু চুপ করে জিরিয়ে নেয়। সুহাস সেই অবসরে চট করে উঠে গিয়ে এক ঘটি মিশ্রির পানা এনে সত্যর মুখের সামনে ধরে। সত্য ভেতরটা বোধ করি এমন একটি শীতল পানীয় চাইছিল। কোন কালে বাড়ি থেকে বেরিয়েছে, বিনা বাক্যে ঢকঢক করে মিষ্টির জলটা খেয়ে নিয়ে মৃদু হেসে বলে, মনের কথা টেনে নিয়ে তেষ্টার জল দিতে শিখেছিস। আর তোর শিখবার কিছু বাকি নেই সুহাস। জগৎ সংসারে শুধু এইটুকু শিক্ষার সম্বল থাকলেই যথেষ্ট। সুহাস লজ্জায় মাথা হেঁট করে। সত্য তাকিয়ে দেখে, রূপে গুণে যেন আলো করা মেয়েটা। কিন্তু কিন্তু কি গুণ ছিল এমন? সত্যর মনে পড়ে প্রথম দিনকার কথা। কি উদ্ধত, অনম্র, ভেতর চাপা, মুখ গোজা গোছের স্বভাব ছিল সুহাসের। প্রতিনিয়ত তাকে নিয়ে অসুবিধে পড়তে হয়েছে তার সত্যকে। নেহাত যে সত্য নিজেকে সামনে থেকেছে, সে শুধু মেয়েটার সদ্য মাতৃহারা বলে, আর তার উপর মায়ের মৃত্যুটা বড় মর্মান্তিক, বড় আকস্মিক বলে। ক্রমশ সুহাসের প্রকৃতিতে এসেছে নম্রতা, সভ্যতা, কোমলতা। দত্তবাড়ির দরুন বহুবিধ বদভ্যাস, যা সত্যকে পীড়িত করত, বিরক্ত করত, সেগুলো অন্তর্হিত হলো আস্তের হাতে। একটা মেয়ের মতো মেয়ে হয়ে উঠল সুহাস। তবে স্বভাবটা একটু গম্ভীর, চাপা। হৃদয় বিত্রীর বহিঃপ্রকাশটা কম। আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, খুশি অখুশি বোঝা যায় না ফট করে। বোঝা যায় না শ্রদ্ধা, কৃতজ্ঞতা, স্নেহ। তাই আজ হৃদয় বিত্রীর এই প্রকাশটুকুতে বড় বেশি পরিতৃপ্ত হয় সত্য। সুহাসের ওই লজ্জানত মুখের দিকে তাকিয়ে বলে,
তা আমার এত দেরি কেন, তা তো জিজ্ঞেস করলি না কই? সুহাস মৃদু হেসে বলে, জিজ্ঞেস করতে যাব কেন? বলবার হলে তুমি নিজেই বলবে। বলবার হলে? শোনো কথা। সত্য বলে, বলবার নয়, এমন কাজ তোর পিসি করে বেড়ায় বুঝি? বাহ, তাই বলেছি নাকি? বলেছি। তার সুহাসের আর কথাটা শেষ বলা হলো না। উঠোনের দরজা ঠেলে দুই মূর্তিমান ঢুকলেন, নবকুমার আর নিতাই। দুজনের মুখ থেকে একটা করা সম্বোধন বেরোলো, বড় বউ, বৌঠান। সত্য মাথার কাপড়টা একটু টেনে উঠে দাঁড়ায়। নবকুমার বসে পড়ে বলে, কি ব্যাপার তোমার বড় বউ? ভর দুপুরে রোজ তুমি যাও কোথায়? আজ বা এতক্ষণ ছিলে কোথায়? তোমার এইসব রীতনীত্য ভালো ঠেকছে না আমার। সত্য এক মুহূর্ত নবকুমারের সেই বিপর্যস্ত মুক্তির দিকে তাকিয়ে একটু মুখ টিপে হেসে বলে, তাই বুঝি? আমার রীতনীত তার ভালো ঠেকছে না তোমার? হাসি। সত্য হাসছে। তার মানে হয় তার মনে কোনো অপরাধ বোধ নেই, নয় সে পাকা ঘুঘু। নিতাইয়ের জ্ঞান থাকে না যে সে হা করে সেই চাপা হাসিতে উজ্জ্বল অর্ধাবকুণ্ঠিত মুখের দিকে তাকিয়ে আছে, এবং রীতিনীতির দিক দিয়ে সেটাও খুব শোভন নয়। নবকুমার কিন্তু এখন বিহব্বল নয়। এই এতক্ষণ আর উদ্বেগ, অশান্তি, দুশ্চিন্তা সব কিছু যন্ত্রণা তার রাগে ঝাঁঝ হয়ে ফুটে ওঠে। সত্যর হাসিটা তাতে ইন্ধন যোগায়। তাই এবার তেড়ে দাঁড়িয়ে উঠে বলে, না ঠেকছে না। আমার মনে হচ্ছে তোমার মতিবুদ্ধি মন্দ পথে যাচ্ছে। শুধু নবকুমার থাকলে সত্য দপ করে উঠত কিনা কে জানে, কিন্তু এখন সঙ্গে নিতাই। ওর সামনে রেগে উঠলে মান থাকে না। তাই সত্যি তেমনভাবেই বলে, তা তোমার যখন মনে হচ্ছে তখন অবশ্যই তার একটা ন্যায্য কারণ আছে। বিজ্ঞ বিচক্ষণ পুরুষ তুমি। তাহলে এখন এই দুষ্ট পরিবারকে নিয়ে কি করবে বলো? অগ্নি পরীক্ষা, না কেটে গঙ্গায় বিসর্জন? এ কি দুঃসহ স্পর্ধা! নবকুমারের মুখে কথা জোগায় না। নিতাই এতক্ষণে কথা বলে বলে, কিন্তু বৌঠান, আপনি যে আমাদের ধাঁধায় ফেলে মজা দেখছেন, তারও তো একটা বিহিত চাই। এই আজ বিকেল থেকে ও হতভাগার কি গেরো, আর আমিও আজ এই সমগ্র দিনটা না খাওয়া না দেওয়া, তার উপর বউয়ের কাছে মুখ হেঁট। ও মা, ধাঁধায় যে তুমি আমাকে ফেলছো ঠাকুরপো। তোমার খাওয়া দাওয়াতে বা আমি হস্তাক্ষর করলাম কি করে? আর বউয়ের কাছে মুখ হেঁট হবার দায় কি বা হলাম কেন? কিছু তো বুঝতে পারছি না। মুখ তো দেখছি করে হয়ে গেছে। বেচারা নিতাই, উপোস সে একেবারে সহ্য করতে পারে না। সেই উপোস আজ সারাদিন, তার উপর এত রকম কথাবার্তা, সর্বোপরি এই স্নেহবাণী। তার চোখে স্নায়ু দুর্বল হয়ে বিশ্বাসঘাতকতা করে বসে, আর সেই বিশ্বাসঘাতকতার লজ্জাটা ঢাকতে সে তার বউয়ের কাছে হেঁট হয়ে যাওয়া মাথাটা আরেকবার হেঁট করে। না, এই দুটো বুড়ো খোকা হয়েছে সমান। সত্য এবার ব্যঙ্গের রূপ ছেড়ে সদয় রূপে আসে। এই অবুঝপনার জন্যই আমাকে বুড়ো বয়সে ছল চাতুরি ধরে মরতে হচ্ছে। কিন্তু তার আগে ঠাকুরপো, কিছু খাও দেখি। মনে হচ্ছে বউয়ের সঙ্গে ঝগড়া করে হরি মটর চালিয়েছ আজ। সুহাস, আগে তো ছোট পিসে মশাইকে একটু কিছু খেতে দিত। না না, আমার কিছু লাগবে না, বলে প্রতিবাদ করে উঠে নিতাই। সত্য মৃদু হেসে বলে, লাগবে কি না লাগবে সে কি তুমি বুঝবে? সুহাস বিনা বাক্যে দুখানি ঝকঝকে কাঁসার রেকাবে দুই পিসের জন্য খাবার এনে ধরে দেয়। বাড়িতে মজুদ খাবার যা হয়, দুটি নারকেল নাড়ু, খানচারিক জিবে গজা আর এক বাটি মুড়ি। হঠাৎ নিতাইয়ের ভারী দুঃখ হয়। তার ঘরেও তো এমন কিছু অপ্রতুল নেই, অথচ এমন পরিপাটিত্ব কোন সময় চোখে পড়ে না। এই যে নবকুমার মাঝে মাঝে যায়, কই, নিতাইয়ের বউ তো কোনোদিন এক গ্লাস জল এগিয়ে দেয় না। খিদে দুর্দমনীয় হলেও হাত বাড়িয়ে নিতে ইচ্ছে হচ্ছে না যেন। নবকুমার ভারী মুখে বলে, আমার খাবার দরকার নেই। সত্য গম্ভীরভাবে বলে, তোমাদের দরকার তো খেতে বলা হচ্ছে না, আমার দরকারেই বলা হচ্ছে। খাও, আমি বসে বসে আমার অপরাধের জমানবন্দি দিচ্ছি। অজ্ঞতায় দুজনকে হাত বাড়াতে হয়। সত্য বলে, রোজ কোথায় যায় সেই বৃত্তান্ত সুহাস জানে, ছেলেরা জানে, জানো না শুধু তুমি। জানাবো তোমাকে।
তবে তার আগে কথা দিতে হবে যে কাজ করছি নিষেধ করবে না। বাহ, এই যে সাদা কাগজে সই! নবকুমার বলে। কাজটা ভালো কি মন্দ না জেনে সত্য এক মুহূর্ত চুপ করে থেকে শান্ত স্থির গলায় বলে, তাকাও আমার দিকে। দু বন্ধু আছো, দুজনেই তাকাও। স্পষ্ট তাকিয়ে বলো, আমি একটা মন্দ কাজ করছি এই সন্দেহ সত্যি আছে তোমাদের মনে? বলো তবে, আমি তোমাদের কথার উত্তর দেব। বলা বাহুল্য, দু বন্ধুর কেউই চোখ তুলে তাকায় না, বরং দুজোড়া চোখ একেবারে নতমুখী হয়ে যায়। সত্য একটু অপেক্ষা করে বলে, বুঝলাম। শোনো, রোজ দুপুরে আমি পাঠশালে পড়াতে চাই। নবকুমার একবার চোখ তুলে, চমকে শিউরে। নিতাইও প্রায় তাই, বলে, পড়াতে? হ্যাঁ, পড়াতে। সর্বমঙ্গলতলায় রোজ দুপুরে মেয়ে মহলের একটা আড্ডা হয়। গিন্নি মাঝবয়সী, বৌঝি আছে দু একজন। সাত করে কেউ বা মায়ের ফুল বীজপত্তর বেছে রাখেন, কেউ বা মালা গাঁথেন। একজন আছে মুখে মুখে পুরাণ কাহিনী, রামায়ণ মহাভারতের কাহিনী বলেন। পাঁচজনে শোনে। আবার গালগল্পও খুব চলে। এটা দেখে মাস্টার মশাইয়ের মাথায় এসে গেল। আমার মাস্টার মশাই? নবকুমারের মুখটা বিকৃত হয়ে ওঠে। সত্য সেটা দেখেও দেখল না, বলতে লাগলো, মাথায় এসে গেল এই মানুষদের নিয়ে একটা পাঠশালা খুলে কেমন হয়। বৃথা গালগল্পের সময় নষ্ট না করে খুলে দিলেন সর্বমঙ্গলা বিদ্যাপীঠ। আমায় ধরলেন পড়াতে, বললেন, গুরুকে এবার গুরু দক্ষিণা দাও, পড়াও এদের। দেখলাম কাজটা পুণ্যের, বললাম বেশ। নবকুমার চঞ্চল হয়ে উঠে বলে, আমাকে একবার শুধোবারও দরকার নেই? আহা, সে অপরাধ তো 100বার স্বীকার করেছি, কিন্তু তুমি যদি দুম করে দিব্যি দিয়ে বসতে, সে ঠেলে তো আর করা হতো না। তাই মা সর্বমঙ্গলার নাম করে লেগে গেলাম। বই খাতা সেলেট সব মাস্টার মশাইয়ের খরচ। তোমার এত বিদ্যে যে মাস্টারি করাতে এগো? নবকুমারের এই ব্যঙ্গ ভঙ্গিতে সত্য মৃদু হেসে বলে, মাস্টারি করা তো সত্য বামুনির জন্মগত পেশা গো। আজন মতো মাস্টারি করে এলাম, স্বভাবের দোষে এগিয়ে পড়লাম। আর বিদ্যের, সে ওই পড়াতে পড়াতেই এগোবো। যতটুকু পারি ততটুকুই করে যাব। নিতাই আস্তে আস্তে বলে, বয়সওয়ালা মেয়েরা পড়ায় মন দিচ্ছে? খুব খুব। দু একজন বাদে শিখেও ফেলছে চটপট। দেখলে বুঝতে, নিজেরা রামায়ণ মহাভারত পুরাণ কাহিনী পড়বার জন্য কী আগ্রহ। দেখে মনে হয় জীবন সার্থক হচ্ছে আমার। নবকুমার মুখ তথাপি হালকা হয় না, বলে, মাস্টারমশাই যে ধর্মের মাথায় ঝাড়ু মেরে বেশ্ম হয়েছে সে কথা নিশ্চয়ই জানে না ওরা। জানবে না কেন? তবে তোমার মতন সবাই অত গোড়া নয়। মাস্টার মশাইয়ের হাতে ভাত তো খেতে যাচ্ছে না কেউ, আর ধর্মের মাথায় ঝাড়ু মারাই বা বলছো কেন? ব্রাহ্ম ধর্ম, হিন্দু ধর্ম, কান দিয়ে শোনো না তো কিছু। এই যে আজ অত বড় ব্রাহ্ম সমাজে চাই কেশব সেনের বাড়ি পরমহংস এসেছিলেন। কি? কোথায় কে এসেছিলেন? নবকুমার কাছা খুলে দাঁড়িয়ে ওঠে। পরমহংসদেব বলেই তার নামটাও কি শোনোনি কখনো? শুনবো না কেন? বেজার মুখে বলে নবকুমার। দক্ষিণেশ্বর দেখেও তো এসেছি সেবার আপিসের বন্ধুদের সঙ্গে। তা তিনি? হ্যাঁ, তিনি কেশব সেনের বাড়িতে এসেছিলেন। সে দেখতেই তো আজ আমার এত দেরি, আর তোমাদের কাছে সব ফাঁস। নবকুমার স্তম্ভিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তোমাকে আর কিছু বলবার নেই আমার বড় বউ। তুমি আমার নাগালের ঊর্ধ্বে চলে যাচ্ছ। কিন্তু কেশববাবুর বাড়ি গেলে কি করে? কি করে আবার? একা নাকি? আরও কত মেয়ে মানুষ গেল, দল করে, শেয়ারের ঘোড়ার গাড়ি ভাড়া করে। যেখানে দল সেখানেই বল। কত চমৎকার গান হলো, প্রাণ যেন জুড়িয়ে গেল। বুক কাঁপল না? বুক কাঁপবে কেন? সত্য অবাক দৃষ্টিতে বলে, এই যে মেয়ে মানুষেরা তীর্থে যায়, যোগে গঙ্গাচ্ছান করতে যায়, দেবস্থানে মেলা দেখতে যায়, সাধু সন্ন্যাসী দর্শনে যায়, কই বুক কাঁপার কথা তো ওঠে না। এইসব জায়গায় মাঝে মাঝে যেও গো, তাহলে দৃষ্টিটা খুলবে। আমরা যাব? হুম। নবকুমার বলে, আমরা ক্ষুদ্র প্রাণী, আমাদের অত সাহস কোথা? সত্য উঠে পড়ে বলে,
নিজেকে 24 ঘন্টা ক্ষুদ্র প্রাণী ভাবলেই মনটা ক্ষুদ্র হয়ে যায়। ক্ষুদ্রই বা ভাবতে যাবে কেন? সব মানুষের মধ্যেই ভগবান আছেন, এটা মানো তো। সেই ভগবানের জোরেই জোর, সেই ক্ষেত্রে সবাই বড়। নিতাই সন্তর্পণে একটা নিঃশ্বাস ফেলে। তার বউকে সে বৌঠানের কাছে আসতে বলে। 7 জন্ম পার করে এসেও নিতাইয়ের বউয়ের সাধ্য হবে এসব চিন্তা করতে? নবকুমার ঠিকই বলেছে, সত্য যেন তাদের নাগালের ঊর্ধ্বে চলে যাচ্ছে। নবকুমার তাই টেনে নামাতে চেষ্টা করে। তা সে যাই হোক, গ্রীষ্ম বাড়ি থেকে এসে কাপড় চোপড় ছেড়েছ? মাথায় একটু গঙ্গাজল স্পর্শ করেছ? সত্য মৃদু হেসে বলে, সেটা করেছি বাড়ির জন্য নয়, গাড়ির জন্য। গাড়ির কাপড়ে কোনো কালেই থাকি না, ভেবে চিনতে বুঝিয়ে এই মাথায় আনলে এতক্ষণে। যাক, ছেলেরা কবে আসবে? ওরা নেই, বাড়ি ফাঁকা ফাঁকা ঠেকছে। নবকুমার বেজার মুখে বলে, তোমার আবার ফাঁকা ঠেকা? তোমার মন প্রান্ত সব তত্ত্বজ্ঞানে ঠাসা, সেখানে আমার স্বামী পুত্রের জায়গা কোথা? বেশ বুঝছি, তোমার বাপের মতো এই কাষ্ঠ কঠিন হয়ে যাবে তুমি। সত্য শান্ত গলায় বলে, বাবার মতন? বাবার চরণের নখের এক কণা হতে পারলেও ধন্য মনে করব নিজেকে। কিন্তু আজ আবার এ কথা কেন? নিজে মুখে তো বলেছিলে বাবা মানুষ নয়, দেবতা। সে কথা এখনো বলছি, কিন্তু দেবতাকে দূর থেকে পুষ্পাঞ্জলি দেওয়াই ভালো, নিয়ে ঘর করায় কোনো সুবিধে নেই। সত্য হেসে ফেলে বলে, দেখো ঠাকুরপো, তোমার বন্ধুর কত উন্নতি হয়েছে, কত বাক্যি শিখেছেন। আর নিতাই এতক্ষণে কিঞ্চিত ধাতস্থ হয়ে বলে, না শিখলে তো শান্তরই মিথ্যে বৌঠান, সদ্গুণ বলে কথা। কথার মাঝখানে হঠাৎ সুহাস পাশের ঘর থেকে এসে বলে, কে যেন আসছেন মনে হচ্ছে। পাশের ওই ঘরে দুটো জানালায় রাস্তা মুখ, সুহাস খুব সম্ভব সেখানে দাঁড়িয়েছিল। এরা সম্ভ্রত হয়ে বলে, কে কে আসছেন? চিনি না, বুড়ো মতন, কিন্তু খুব লম্বা, ফর্সা সোজা। লম্বা ফর্সা সোজা। সত্যর বুকটা ছ্যাদ করে ওঠে, আর পরক্ষণেই সেই ছ্যাদ করা বুকটা হিম করে দিয়ে উঠোনের ওধার থেকে একটি মৃদু গম্ভীর ভারী গলায় প্রশ্ন ধ্বনিত হয়, বাড়িতে কে আছেন? বাবা। সত্য বিদ্যুৎ গতিতে ঘর থেকে বেরিয়ে আসে। তারও আগে নিতাই বেরিয়ে পড়ে, পেছনে নবকুমার। আর ততক্ষণেই সে মৃদু গম্ভীর ভারী গলায় আরেকটি প্রশ্ন উচ্চারিত হয়, এইটাই কি নবকুমার বন্দ্যোপাধ্যায়ের বাড়ি? বাবা, বাবা গো তুমি! সত্য প্রণামের মাথাটা না তুলেই বলতে থাকে, আমার যে সত্যি বলে বিশ্বাস হচ্ছে না। তবে স্বপ্নই ভাবো, বলে মৃদু হেসে রামকালী দাওয়ায় ওঠেন। নবকুমার নিতাই দুজনেই প্রণাম করে, আর মনে মনে ভাবে, অনেকদিন বাঁচবেন ইনি। ঠিক যে মুহূর্তে ওর কথা হচ্ছিল সেই মুহূর্তেই এমন আকস্মিক এসে পড়া। আবেগের উচ্ছ্বাস প্রশমিত হতে এবং কুশল বিনিময় হতে কিছুক্ষণ যায়। তারপর আসার কারণ ব্যক্ত করেন রামকালী। তিনি কাশীবাসে সংকল্প করেছেন, তাই শেষ একবার সত্যকে দেখতে এসেছেন। কাশীবাস? সত্য ভেঙে পড়ে বলে, বাবা, এই সংকল্প করেছ তুমি? তাই এই হতভাগা মেয়েটাকে দেখা দিতে এসেছ? আমি যে কিছু জানি না বাবা, তাহলে সব ফেলে ছুটে চলে যেতাম তোমার কাছে। রামকালীর এই আকস্মিক আবির্ভাবে সত্য যেন তার চির অভ্যস্ত স্থিরতা হারিয়ে ফেলতে বসেছে। একে তো অপ্রত্যাশিত আনন্দের আবেগ, তার সঙ্গে অন্তর্নিহিত এক চিন্তা, তাদের এই বাসা বাড়িতে বাবা জন্মগ্রহণ করবেন কিনা। জলও তো কলের জল, যদি এই জল না খান, না হয় গঙ্গা জলেরই ব্যবস্থা করবে। কিন্তু বাসা বাড়ির দোষ খণ্ডাবার উপায় কি? গেরস্থ বাড়িতে গুরু আশা দেখেছে সত্য, সেভাবে করতে পারে, কিন্তু বাবাকে সে অতি যত্ন অতি সেবা নেবেন? এইসব চিন্তার সঙ্গে উপচে উঠছে এক অব্যক্ত বিচ্ছেদ ব্যাকুলতা। বাবাকে সে নিত্যি দেখছে না সত্যি, কিন্তু জানে বাবা রয়েছেন। সত্য সে চির পরিচিত পরিবেশের মাঝখানে, বাবা চির অভ্যস্ত জীবনে। কিন্তু কাশীবাস, সে যে চির বিরহের সমতুল্য, এ তো এক প্রকার মৃত্যু। কাশীবাসের সংকল্প মানেই সংসার থেকে মুখ ফেরানো। 7-5 চিন্তায় সত্যর কণ্ঠে এই আবেগ, এই আকুলতা। রামকালী বোঝেন, তাই রামকালী এই অস্থিরতাকে ঈষৎ প্রশ্রয় দৃষ্টিতে দেখেন, আর মেয়ের কথার উত্তরে মৃদু হেসে বলেন,
তুমি যাওনি, আমি তোমার কাছে এলাম, একই কাজ হলো। প্রণামান্তে নিতাই চলে গিয়েছিল। নবকুমার সত্যর কথা বলার সুবিধের জন্য একটু তফাতে গিয়ে বসেছে। সত্য তাই অক্ষেপে বলে, দুই কি আর এক হলো বাবা? সে আমি বাপের বাড়ি বাপের কাছে গিয়ে পড়তাম, আগে ছোটটি হয়ে যেতাম, যা প্রাণ চাই বলতাম। আর এই তুমি কুটুম বাড়ি এসেছো, আমি পরের ঘরে বউ, আমার প্রতি পদে বাধ্য। কী বা বলবো, কী বা কইব? নবকুমার তফাতে বসলেও এত তফাতে নয়, সে সত্যর বাক্য বলেই তার কর্ণ গোচরিত হতে কোনো বাধা হচ্ছে। সে সহসা নৈবেক্তিক স্বর্গগতি করে ওঠে। হায় ভগবান, প্রতি পদে বাধা! পা আরও অবাধ হলে কি যে হতো! রামকালী সচকিত হয়ে বললেন, কি বললে বাবাজি? নবকুমার গম্ভীর গলায় বলে, না, এমন কিছু নয়, তবে নাকি আপনার মেয়ে আক্ষেপ করছেন প্রতি পদে বাধা, তাই বলছিলাম। আপনাদের নিত্যানন্দপুরে এমন কোনো মেয়েটা আছে, আর আমাদের বারুইপুরে এমন কোনো বউটা আছে যে আপনার মেয়ের সমতুল্য স্বাধীন? তাই বরং জিজ্ঞেস করুন। রামকালী অনুভব করেন নালিশের সুর, তাই মৃদু হাসেন, বলেন, তা যদি হয় সেটা তো ভালোই। আমার মেয়ে যে ঝাঁকের কই হবার জন্য জন্মায়নি, সে আমি তার শৈশবকালেই বুঝেছি। সত্য তার বাপের উপস্থিতি, স্বামীর উপস্থিতি ইত্যাদি মানতে পারে না। ঘোমটাটা আর একটু টেনে বলে, আচ্ছা বাবা, তুমি এই তেতেপুরে এসেছো, এই সময় নালিশ ফরেদ করতে বসাটা খুব ভালো হচ্ছে। থাকবে তো 2-4 দিন, পরে যত খুশি। ওরে বাবা, 2-4 দিন কিরে? একটা দিনের জন্য চলে এলাম, কাল যাব। একটা দিন? বাবা, মাত্র একটা দিনের জন্য এলে তুমি? সত্য কেঁদে ফেলে, তোমার সঙ্গে যে আমার অনেক কথা। হ্যাঁ, বাবার সঙ্গে সত্যর অনেক কথা। কতদিন ভেবেছে চিঠি লিখে সব বলে বাবাকে, প্রশ্ন করে কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু লিখতে গিয়ে দেখেছে অগাধ কথা। এত কথা কি চিঠিতে লেখা যায়? তাছাড়া উত্তর প্রত্যুত্তরের মধ্যে বক্তব্য বোঝানো যায়, শুধু একতরফা পেশ করা যেন কৈফিয়ত দাখিল করা। বাবা যদি উত্তর লেখেন, এত কথা আমার লেখার উদ্দেশ্য কি? অথচ ব্রাহ্ম ধর্ম কি? কোনো একজন চিরহিতৈষী গুরুজন যদি হঠাৎ ব্রাহ্ম ধর্ম নিয়ে বসেন, তাকে ত্যাগ করাই সমীচীন কিনা? গেরস্থ ঘরের মেয়ে অথবা গেরস্থ ঘরের বউ, এই অপরাধে জগৎ সংসারের সকল প্রকার কাজ থেকে তাদের বঞ্চিত হওয়াই বিধি কিনা? স্বামী যদি হিতাহিতে অন্ধ হন, মেয়ে মানুষের সেই অন্ধ পথে চলার নিয়ম কিনা? এমন অনেক প্রশ্ন তো আছেই। সর্বোপরি প্রশ্ন শঙ্করের মেয়ের প্রশ্ন। শঙ্করের কথা বলেই যখন বাবাকে চিঠি লিখেছিল, তখন রামকালী উত্তর দিয়েছিলেন, যে যত বড় অপরাধী অপরাধী হোক, সে যদি অনুতপ্ত হয়ে থাকে, তাকে ক্ষমা করাই কর্তব্য। তাছাড়া তোমার বিবেচনার ওপর আমার আস্থা আছে। সুহাস সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে, এ একবার বাবাকে জিজ্ঞেস করবার তার বিশেষ ইচ্ছে। কিন্তু বাবা কিনা একদিন মাত্র থাকবেন, তার মানেই সত্তর এই বাসা বাড়িতে তিনি খাওয়া মাথা করবেন না। হয়তো ফলমূল আর গঙ্গাজল খেয়ে একটা বেলা কাটিয়ে দেবেন। সত্তর আর পিতৃসেবার পূর্ণ হবে না। এত সব উচ্ছ্বাস মনের মধ্যে আলোড়িত হতেই চোখের জল বাঁধ মানে না। রামকালী আস্তে তার মাথায় একটু স্পর্শ রেখে বলেন, একটা দিনই বা কম হলো রে, কত কথা বলবি, বল না। আর কথা? আমার তো শুধু উপচে উপচে কান্নাই আসছে বাবা। আঁচল ভিজে জবজবে হয়ে ওঠে সত্তর। অনেকক্ষণ পরে প্রশমিত হয় সে কান্না, কথাও হয়। যত কিছু বলার ছিল সব বলে ফেলে সত্য, তার চিরদিনে ধ্রুব তারার কাছে। রামকালী নবকুমারকে মৃদু ভৎসনা করেন, বলেন, সে কি মাস্টারমশাই, তোমার চির হৈতৈষী, তাকে ত্যাগ করবে কি? তার ধর্ম বিশ্বাস তার কাছে। এ যে আমি, আমি শাক্ত কি বৈষ্ণব, এটা কি দেখতে যাবে তোমরা? না দেখবে বাবা? গুরু শিক্ষক এরাও তেমনি পিতৃতুল্য। তাছাড়া তিনি তো তার ধর্ম বিশ্বাস তোমার উপর চাপাতে আসছেন না, তোমার কোনো অনিষ্ট আসছে না তা থেকে। তবে সত্যর ওই পাঠশালায় পড়ানো শুনে রামকালী কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে একটি নিঃশ্বাস ফেললেন। তারপর বললেন, সত্য, তোর মাকে তোর মনে পড়ে? মাকে মনে পড়ে না? কি বলছো বাবা?
আবার সত্যর চোখ উপচে ওঠে। না, তাই বলছি, তোর মা থাকলে এ কথা শুনে ভয় পেত, বুঝলি? নির্ঘাত ভয় পেত। আবার আড়ালে বলতো, আমি জানি ও আমার ক্ষণজন্মা মেয়ে। উত্তর পেয়ে যায় সত্য। তার কাজ ভুল কি ঠিক জেনে যায়। শুধু সুহাসকে নিয়ে কিছুক্ষণ আলোচনা চলে, কিছুটা বাদ প্রতিবাদও বুঝি। তখনও সত্য সুহাসকে সামনে আনেনি রামকালীর। রামকালী বলতে চাইছিলেন, বিয়ের চেষ্টার প্রয়োজন কি? বেশ তো, লেখাপড়া শিখছে, ভালো কথা। নিজের জীবিকা নিজে অর্জন করতে পারে, সেটা মঙ্গল। কলকাতায় তো আজকাল এরকম হচ্ছে, বিদেশি মেয়েরা গৃহশিক্ষয়িত্রী হয়ে অথবা মেয়ে স্কুলে পড়িয়ে উপার্জন করছে। কিন্তু বাবা, সত্য বলে, মাটা তো চির দুঃখিনী হয়ে দুঃখে দুঃখেই মরল। মেয়েটাও কোনোদিন ঘর সংসারে মুখ দেখবে না। মা বাপের প্রায়শ্চিত্ত তো সন্তানকে করতে হয় সত্য। আর যদি ইচ্ছে করে কেউ ওকে বিয়ে করতে চায়? রামকালী মাথা নেড়ে বলেন, কে চাইবে? একে তো জন্মের গোড়াতেই অত বড় গলদ, তার উপর মেয়ের যথেষ্ট বয়স হয়ে গেছে। বিধবা কি কুমারী, তারও নিশ্চয়তা নেই। সত্য তখন নিজের গোপন ইচ্ছে ব্যক্ত করে, মেয়েটাকে যদি ব্রাহ্ম ধর্ম গ্রহণ করিয়ে ব্রাহ্ম সমাজে কোনো সমাজ সংস্কারক প্রিয় হৈতৈষী যুবকের হাতে তুলে দেওয়া যায়, সুহাসের যোগ্য বয়সের অবিবাহিত ছেলে ও সমাজেও পাওয়া যায়। রামকালী যেন এ প্রস্তাব সমর্থন করেন না। তুচ্ছ একটা মেয়ের বিয়ে বিয়ে করে এত কাণ্ডর দরকার কি, এই যেন তার মত। তাই সহসা গম্ভীর হয়ে গিয়ে বলেন, যদি জিজ্ঞেসই করছো তো তাহলে বলি, একটা খুঁতওয়ালা বয়সের ধারা বাড়িয়ে চলে লাভ কি? লাভ ওই মেয়েটার সংসার। মেয়ে বলে কি তুচ্ছ বাবা? একটা মানুষের জীবন তো। মানুষের জীবন শুধু ভোগেই সার্থক নয় সত্য, ত্যাগেও সার্থকতা আছে। ও তো জানে ও বিধবা। বাল বিধবা যেমন ভাবে জীবন কাটে, কিভাবে আর তাদের কাটে বাবা? সত্য হতাশ নিঃশ্বাস ফেলে বলে, চির দুঃখেই কাটে। পিস ঠাকুমার মতন আর কজন হয়? তাও তিনিও মনের দাহে সূচিবাই করে বিশ্বশুদ্ধ লোককে অতিষ্ঠ করেছেন। রামকালী সহসা স্তব্ধ হয়ে যান, যেন মোক্ষদাকে চোখের ওপর দেখতে পান। পূর্বে সেই সুবর্ণ বর্ণা তীব্র দীপ্তময়ীকেও দেখেন, আর তার পেছনে কায়ার পেছনে ছায়ার মতো, সূর্যের পেছনে রাহুর মতো বর্তমানে রোগজীর্ণ মোক্ষদার প্রেতাত্মাকেও দেখতে পান, যে মোক্ষদা এখন ভীমরতি হয়ে যা তা করে বেড়াচ্ছেন। লুকিয়ে চুরিয়ে খাবার জন্য নাকি সর্বদা ছোপ ছোপ করে বেড়ান তিনি। দেখ, তোর না দেখ মর, নীতিতে মুঠো করে মাছ ভাজা নিয়ে মুখ পুড়ে বসে থাকেন। আর সারদা প্রতিদিন গালমন্দ করে টেনে টেনে নিয়ে গিয়ে পুকুরে চুবিয়ে আনে। একথা তবু জানে না সত্য। সত্য সেই সূচি বাইটাই জানে। রামকালী একটু চুপ করে থেকে বলেন, দেখো, তেমন পরোপকারী ভালো ছেলে যদি পাও। তোমার আশীর্বাদ না পেলে এত বড় কাজ করতে ভয় পাচ্ছি বাবা। তুমি মন খুলে সায় দিয়ে যাও। রামকালী একটু হেসে বলেন, মন কি ঘরে জানালা দরজা সত্য, যে গায়ের জোরে খেলাবে? তবে আশীর্বাদ আমি করছি, তোর কাছে ভগবান সহায়। গল্পের আসবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ ছিল এর ৮তম পর্ব। আপনারা যারা নতুন আমার এই চ্যানেলটির গল্প শুনছেন, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশের সবাইকে আমার এই চ্যানেল সম্পর্কে জানিয়ে দেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।